আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের প্রত্যেককে অনলাইনে ক্লাসের স্বাগত। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু জীব ভূ রাসায়নিক চক্র, অর্থাৎ বায়ো জিওকেমিক্যাল সাইকেল। আমরা শিরোনামটা একটু ব্ল্যাকবোর্ডে দেখে নিই। তাহলে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু জীব ভূ রাসায়নিক চক্র। এই জীব ভূ রাসায়নিক চক্র অনার্স 4th ইয়ার, অনার্স 3rd ইয়ার এবং ডিগ্রি পাস কোর্স, এই 3টে ইয়ারের স্টুডেন্টরাই ফলো করবে। প্রথমে আমরা জীব ভূ রাসায়নিক চক্রের ভূমিকা অথবা সংজ্ঞাটি জেনে নিই। জীবের অস্তিত্বের জন্য দরকার শক্তি, আর শক্তির অত্যাবশ্যক উপাদান হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার ইত্যাদি। উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকে এই অক্সিজেন এবং নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ইত্যাদি গ্রহণ করে। এই গ্রহণের ফলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলোর মনে হয় অভাব হবে বা ফুরিয়ে যাবে, কিন্তু বাস্তবে ফুরাবে না। কারণ প্রাকৃতিক পরিবেশে স্ব বৈশিষ্ট্য বজায় রেখে ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে এবং জীব থেকে ভৌত পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। এই চক্রাকারে আবর্তনকে বলা হয় জীবভূ রাসায়নিক চক্র। যখন আমরা জীবভূ রাসায়নিক চক্রের সংজ্ঞা বলবো, তখন নির্দিষ্ট কিন্তু নাইট্রোজেন চক্র বা কার্বন চক্র একটিকে বোঝাবে না, তখন অনেকগুলি চক্রকেই বোঝাবে। তাহলে আমরা সংজ্ঞাটি আবার যদি একটু রিপিট করি সংক্ষেপে, ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে এবং জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে চক্রাকারে আবর্তনকে বলা হয় জীবভূ রাসায়নিক চক্র। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যেটা উল্লেখ করেছি সেটা হলো জীবভূ রাসায়নিক চক্রের গুরুত্ব। জীবভূ রাসায়নিক চক্রের গুরুত্ব, 3টি গুরুত্ব আছে। জীবের অস্তিত্ব রক্ষার জন্য জীবভূ রাসায়নিক চক্রের দরকার আছে। তা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীবভূ রাসায়নিক চক্রের দরকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রের স্বকীয়তা বজায় রাখার জন্য জীবভূ রাসায়নিক চক্রের প্রয়োজন। তাহলে আমরা 3টে গুরুত্ব শিখলাম। একটি গুরুত্ব হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষা, 2 নম্বর গুরুত্ব হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, 3 নম্বর গুরুত্ব হচ্ছে বাস্তুতন্ত্রের স্বকীয়তা রক্ষা করা। তাহলে আমরা গুরুত্বটাও শিখে ফেললাম, জীবভূ রাসায়নিক চক্রের গুরুত্ব। এর পরবর্তী স্টেজে আসি জীবভূ রাসায়নিক চক্রের প্রকারভেদ। জীবভূ রাসায়নিক চক্র 2 প্রকার। একটা হলো গ্যাসীয় চক্র, যেমন গ্যাসীয় চক্রের ভিতর আছে নাইট্রোজেন চক্র, কার্বন চক্র ইত্যাদি। আর একটা হলো পাললিক চক্র। পাললিক চক্রের ভিতর আছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। তাহলে আমরা আজকে শিরোনামের 3টে জিনিস অলরেডি শিখে ফেললাম। একটা হলো সংজ্ঞা, আমি সংজ্ঞাটি আবার একটু রিপিট করি, যে জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে, ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে চক্রাকারে আবর্তনকে বলা হয় জীবভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। আর গুরুত্বের ভিতর আমরা 3টি পয়েন্ট উল্লেখযোগ্য মনে রাখার মতন। জীবের অস্তিত্ব রক্ষার জন্য জীবভূ রাসায়নিক চক্রের প্রয়োজন আছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জীবভূ রাসায়নিক চক্রের প্রয়োজন আছে, আর একটা হলো বাস্তুতন্ত্রের স্বকীয়তা বজায় রাখার জন্য জীবভূ রাসায়নিক চক্রের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী স্টেজে আসো প্রকারভেদ। প্রকারভেদটা আমরা এর আগে বলেছি, আবার আমি রিপিট করেছি। একটা হলো গ্যাসীয় চক্র, যেমন নাইট্রোজেন চক্র, কার্বন চক্র। আর একটা হলো পাললিক চক্র, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গ্যাসীয় চক্রের একটি আজকে আমরা
পর্ব, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তাহলে আমরা এখন মূল পড়ায় আসি, যে নাইট্রোজেন চক্র। তোমাদের মূলত দুইটা জিনিস পড়তে হয়, একটা হলো নাইট্রোজেন চক্র আর একটা হলো কার্বন চক্র। আজকে আমাদের টোটাল টপিক্সটা নাইট্রোজেন চক্রের উপর পড়ব। এর পরবর্তী স্টেজে আমরা কার্বন চক্র পড়ব। যখন কার্বন চক্র আমাদের শেখা হয়ে যাবে, নাইট্রোজেন চক্র শেখা হয়ে যাবে, তখন দুটির ভিতর আবার কম্পেয়ারটা আমরা দেখব। একটা পরেও কম্পেয়ার করা যাবে না। আমরা আজকে নাইট্রোজেন চক্রটা জানার চেষ্টা করব এবং বুঝব। তো প্রোটোপ্লাজমের মৌলিক উপাদান প্রোটিন, আর প্রোটিনের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কি? প্রোটিন। আর প্রোটিনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। তা উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য এই নাইট্রোজেন দরকার আছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের অস্তিত্ব রক্ষার জন্য নাইট্রোজেন দরকার আছে। বিশেষ করে প্রাণীরা সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। নাইট্রোজেন গ্রহণ করবে কে? উদ্ভিদ গ্রহণ করতে পারে। উদ্ভিদও সরাসরি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। উদ্ভিদ গ্রহণ করতে পারে যৌগ তৈরি করে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। প্রকৃতিতে নাইট্রোজেন আছে ৭৯%, কোনো কোনো বইতে ৭৮% লেখা থাকে। এই ৭৮% নাইট্রোজেন থাকা সত্ত্বেও সরাসরি কিন্তু উদ্ভিদ গ্রহণ করবে না। উদ্ভিদ গ্রহণ করবে কিভাবে? অজৈব অবস্থায় অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি যৌগ তৈরি হবে, তখন উদ্ভিদ গ্রহণ করতে পারবে। জৈব অবস্থায় যখন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ইত্যাদি যৌগ তৈরি হবে, তখন উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে। তাহলে আমরা নাইট্রোজেন চক্রের সংজ্ঞায় দেখে নেই কিভাবে করা যায়। যে নাইট্রোজেন চক্রের সংজ্ঞা জীবভূ রাসায়নিক চক্রের সংজ্ঞা আমরা যেভাবে দিয়েছি অনুরূপভাবে দেওয়া যেতে পারে, যে ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে এবং জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে এই যে চক্রাকারে আবর্তনকে বলা হয় নাইট্রোজেন চক্র। অথবা আমরা এইভাবে যদি নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা দিতে পারি, যে প্রকৃতিতে আছে নাইট্রোজেন, অর্থাৎ বাতাসে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন প্রথমে উদ্ভিদ গ্রহণ করবে, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার উদ্ভিদ, আবার উদ্ভিদ থেকে প্রাণী, এই প্রাণী থেকে আবার প্রকৃতিতে এরা ফিরে যাবে। এই যে চক্রাকারে আবর্তন, এই চক্রাকারে আবর্তনকে বলা হয় নাইট্রোজেন চক্র। তাহলে আমরা দুইভাবেই সংজ্ঞাটি বললাম, একটা হলো ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে এবং জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে নাইট্রোজেনের চক্রাকারে আবর্তনকে বলা হয় নাইট্রোজেন চক্র। এখন আমরা জেনে নেই এই নাইট্রোজেন চক্রের অবস্থান কোথায়। আমরা নাইট্রোজেন চক্রের ভূমিকার ভিতরে অলরেডি কিছুটা বলে ফেলছি, তারপরে আমরা এগুলো আবার বলার চেষ্টা করব। যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে ৭৯%, মৃত্তিকায় অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদি আকারে নাইট্রোজেন আছে। এছাড়াও জলজ বাস্তুতন্ত্রের বিশেষ করে নীলাভ সবুজ শৈবালে নাইট্রোজেন আছে। সিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন আছে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড, তারপরে প্রোটিন, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, বিশেষ করে ডিএনএ, আরএনএ ইত্যাদিতে নাইট্রোজেন আছে। এছাড়াও ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদিতে নাইট্রোজেন আছে। আগ্নেয় শিলায় নাইট্রোজেন আছে। বৃষ্টির পানিতে অজৈব নাইট্রোজেন আছে। আমরা অনেক জায়গায় নাইট্রোজেনের অবস্থান দেখতে পাইলাম। সংক্ষেপে যদি আমি আরেকটু রিপিট করি, প্রকৃতিতে নাইট্রোজেন আছে ৭৯%, মৃত্তিকা আছে নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া ইত্যাদি জায়গায় নাইট্রোজেন আছে। সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন আছে। আগ্নেয় শিলায় নাইট্রোজেন আছে। বৃষ্টির পানিতে অজৈব নাইট্রোজেন আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদিতে নাইট্রোজেন আছে। সিম জাতীয় মূলে নাইট্রোজেন আছে। তাহলে আমরা নাইট্রোজেনের অবস্থানটাও শিখে ফেললাম। এখন আমরা এই নাইট্রোজেন সংবর্ধন মূলত পড়ব, যে প্রকৃতিতে নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ গ্রহণ করে, সেই উদ্ভিদের গ্রহণ করাটাই হচ্ছে নাইট্রোজেন সংবর্ধন। এই নাইট্রোজেন পড়ার আগে আমরা যদি একবার নাইট্রোজেনের চিত্রটা দেখে নেই, তাহলে আমাদের
নাইট্রোজেন পড়াটা ইজি হবে, নাইট্রোজেন চক্র পড়তে ইজি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু খেয়াল করো যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে। আমরা দেখছি যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এখানে একটা রেখাচিত্রের সাহায্যে ফিগার দেওয়া আছে। এটা দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, এবারে এই নাইট্রোজেন কি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বা অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পার অক্সাইড, পানির সাথে বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি করবে। আমরা এগুলো পরবর্তীতে ডিটেলস পড়বো। আমি একটু সংক্ষেপে চার্টটা একটু দেখে নেই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে নাইট্রেট তৈরি হবে। যখনই নাইট্রেট তৈরি হয়ে যায়, প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ যখনই গ্রহণ করে, উদ্ভিদ থেকে প্রাণী গ্রহণ করতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি প্রথমে নিল উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণীতে গেল, তারপরে প্রাণী মারা গেল, উদ্ভিদও মারা গেল। উভয় মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে এখানে কিছু ব্যাকটেরিয়া কাজ করে। এই ব্যাকটেরিয়া কি করে, এই অ্যামোনিয়া তৈরি করবে এবং অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে এই অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। এছাড়াও দেখা যাচ্ছে প্রাণী নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, বিশেষ করে রেশন দ্রব্য, ইউরিয়া ইত্যাদি থেকে অ্যামোনিয়া তৈরি হয়। আবার আগ্নেয়শিলা থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া নাইট্রাইটে রূপান্তরিত হবে। বিশেষ করে এখানে এক ধরনের ব্যাকটেরিয়া কাজ করে, সেই ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রাইট ব্যাকটেরিয়া। এই নাইট্রাইট ব্যাকটেরিয়া ক্রিয়াকলাপের ফলে নাইট্রাইট তৈরি হবে। এই নাইট্রাইটটা পরবর্তীতে নাইট্রেট ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে নাইট্রেটে রূপান্তরিত হবে। যখনই নাইট্রেট রূপান্তরিত হয়ে গেল, তখনই এটা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করলো। তাহলে আমরা প্রথমে দেখাইছিলাম বায়ুমণ্ডলের নাইট্রোজেন কীভাবে নাইট্রেট তৈরি করলো। এর পরবর্তীতে প্রাণী যখন গ্রহণ করলো, প্রাণী গ্রহণ করার পরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে দেখা যাচ্ছে যে নাইট্রাইট ইত্যাদি যৌগ তৈরি হয়ে লাস্টে নাইট্রেট তৈরি হলো। নাইট্রেট যখনই তৈরি হয়ে যায়, তখনই উদ্ভিদ এটা গ্রহণ করে। এখন এইভাবে উদ্ভিদ এবং প্রাণী গ্রহণ করার ফলে মনে হতে পারে প্রকৃতিতে মনে হচ্ছে নাইট্রোজেনের অভাব দেখা দেবে বা গভীর সমুদ্রে নাইট্রোজেন চলে যায়, কারণ জলজ বাস্তুতন্ত্রের মূল অংশ হচ্ছে সমুদ্র। এখন দেখা যায় বাস্তবে যে অগভীর সমুদ্রে বা গভীর সমুদ্রে এগুলো বেশি একটা যাবে না। অগভীর সমুদ্রে বিভিন্ন রকম মাছ, পাখি ইত্যাদি বাস করে এবং গভীর সমুদ্রে কিছু নাইট্রোজেন হারিয়ে যায়। মনে হতে পারে হারিয়ে যায়, আসলে এটা হারিয়ে যাবে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এটা আবার ছাই হয়ে বাতাসে চলে আসবে, অর্থাৎ প্রকৃতিতে চলে আসবে। এছাড়াও অগভীর সমুদ্রে যে সমস্ত মাছ আছে, এই সমস্ত মাছের মৃত্যু ঘটলে এবং এর পরবর্তী স্টেজে নাইট্রেট তৈরি হবে। যখনই নাইট্রেট তৈরি হয়ে যায়, প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে সেটা উদ্ভিদ গ্রহণ করতে পারে। এখন আমরা প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের মূল কথাগুলো বললাম। এখন প্রকৃতি এটা কিভাবে ফিরিয়ে দেয় সেটা একটু খেয়াল করো। এই যে নাইট্রেট যে যৌগটা তৈরি হয়েছিল, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে এরা আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দিল। তাহলে এই যে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেওয়ার কারণে প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের আর অভাব ঘটবে না। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এই ফিগারের কথাগুলোই আমরা এখন আলোচনা করব। এখন নাইট্রোজেন যে সংবর্ধন, দুইটা পদ্ধতি আছে। একটা হলো ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন, আর একটা হলো জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন। আমরা প্রথমেই ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন বলবো, যেটা আমরা ছবিতে দেখাইছি যে বিদ্যুৎ চমকানোর ফলে। আসলে প্রকৃতিতে যে নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এরা কোনো বিক্রিয়া ঘটাবে না। যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে। এই নাইট্রোজেন ডাই অক্সাইড যখন বৃষ্টি নামবে, তখন পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। আমরা প্রথমেই বলেছিলাম বা এই যে অবস্থানের সময় বলছি যে যখন যৌগ তৈরি হয়ে যায়, নাইট্রেট অথবা নাইট্রাইট, এই যৌগ তৈরি হলেই উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে। তাহলে এই যে পদ্ধতিগুলো বললাম, এটা হলো ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন অথবা নন বায়োলজিক্যাল প্রসেস প্রক্রিয়া নাইট্রোজেন সংবর্ধন। তা এখানে কিন্তু কোনো অণুজীব কাজ করেনি, এই জন্য এর নাম হয়েছে নন বায়োলজিক্যাল প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা আগে ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন করেছি, এখন আমরা জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন করব। এই জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন 3টে পর্যায়ে ঘটে। একটা হলো মুক্তজীবী ব্যাকটেরিয়া, আর একটা হলো মিথজীবী ব্যাকটেরিয়া, আর একটা হলো নিরাবশ্যক শৈবাল বায়োলজিক্যাল প্রসেস প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবর্ধন করে থাকে। তাহলে বায়োলজিক্যাল প্রসেস প্রক্রিয়ায় মুক্তজীবী ব্যাকটেরিয়া করবে, আর মিথজীবী ব্যাকটেরিয়া আর নিরাবশ্যক শৈবাল এরা প্রকৃতি থেকে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। এখন মুক্তজীবী ব্যাকটেরিয়া কিভাবে নাইট্রোজেন সংবর্ধন করে? অ্যাজোটোব্যাক্টার এরকম একটা ব্যাকটেরিয়া আছে এবং ক্লাস্ট্রিডিয়াম, এরা সবাত শোষণ এবং অবাত শোষণ প্রক্রিয়ায় নাইট্রোজেন বিজারিত করে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে অ্যাজোটোব্যাক্টার এবং ক্লাস্ট্রিডিয়াম এই দুইটি ব্যাকটেরিয়া একটা সবাত শোষণ আর অবাত শোষণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন বিজারিত করে অ্যামোনিয়া তৈরি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু প্রথমে বলে নিছি যে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করা যাবে না। অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি যৌগ তৈরি করে নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করতে পারবে, আর প্রাণী উদ্ভিদ থেকে নেবে। অন্য আরেক দল ব্যাকটেরিয়া কঠিন অণু ভেঙে নাইট্রোজেন যৌগ তৈরি করে। তাহলে অন্য এক দল ব্যাকটেরিয়া কী করবে? কঠিন অণু ভেঙে নাইট্রোজেন যৌগ তৈরি করবে, যা উদ্ভিদ মূল দিয়ে গ্রহণ করতে পারে। এখন এই নাইট্রোজেন সংবর্ধন অর্থাৎ মুক্তজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে ঘটতে পারে। একটা হলো অ্যামিনিফিকেশন আর একটা হলো নাইট্রিফিকেশন। আমরা যে আলোচনাটা করছি এগুলো মূলত মুক্তজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাই অ্যামিনিফিকেশন এবং নাইট্রিফিকেশন, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি অ্যামিনিফিকেশন কি। যে অ্যামিনিফিকেশন হচ্ছে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত রেশন দ্রব্য বা জৈব দ্রব্য অ্যামোনিয়া উৎপন্ন করে, অর্থাৎ যে পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হবে সেটা অ্যামিনিফিকেশন। এখানে যে ব্যাকটেরিয়া কাজ করে তার নাম হলো অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। এরকম দুইটা ব্যাকটেরিয়ার নাম আমরা জানি, যেমন ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোটিস। তাহলে আমরা সংক্ষেপে আরেকটু বোঝার চেষ্টা করি। যে পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হবে সেটাই অ্যামিনিফিকেশন। এখানে যে ব্যাকটেরিয়া কাজ করে সেই ব্যাকটেরিয়ার নাম অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোটিস। তাহলে আমি আশা করব যে অ্যামিনিফিকেশনটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন নাইট্রিফিকেশনটা খেয়াল করো। নাইট্রিফিকেশনটা হচ্ছে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়া ভেঙে নাইট্রেট তৈরি করে তারাই নাইট্রিফিকেশন। এখানে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো কাজ করে সেই ব্যাকটেরিয়াকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তা প্রথমে আমরা দেখি কিভাবে জিনিসটা ঘটে। এখানে দুটো পর্যায়ে ঘটে। একটা হলো নাইট্রাইট তৈরি করবে, পরবর্তীতে নাইট্রেট। প্রথমে অ্যামোনিয়া কি করবে? এই নাইট্রিফিকেশন প্রক্রিয়ার অর্থাৎ নাইট্রোসোমোনাসের ক্রিয়াকলাপের ফলে নাইট্রাইট তৈরি হবে। অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে কি হবে? নাইট্রাইট NO2। আর এই নাইট্রাইটটা নাইট্রোব্যাক্টরের ক্রিয়াকলাপের ফলে নাইট্রেট তৈরি করবে। আর টোটাল পদ্ধতিটা হচ্ছে গিয়ে নাইট্রিফিকেশন। এই জন্য আমরা নাইট্রিফিকেশন দুই জায়গায় লিখেছি। অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রাইট যখন তৈরি হয় তখন একে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। আবার নাইট্রাইটটা নাইট্রোব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপের ফলে নাইট্রেট যখন তৈরি করবে তখনও একে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। আর এই যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে এই ব্যাকটেরিয়াকে নাম হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আমি আশা করব যে জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধনে বিশেষ করে মুক্তজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে তোমাদের কাছে মূলত ক্লিয়ার। এরপরে আসো মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া প্রথমে আমরা তিনটে কথা বলেছিলাম, একটা হলো মুক্তজীবী, আর একটা মিথজীবী, আর নিরাবশ্যক শৈবাল। মিথজীবী ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে বাস করে। তাহলে মিথজীবী ব্যাকটেরিয়া কোথায় বাস করে? সিম জাতীয় উদ্ভিদের মূলে বাস করে। এরকম একটা মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম। তাহলে এই রাইজোবিয়াম কি করবে? সিম জাতীয় উদ্ভিদের মূল থেকে সরাসরি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। তাহলে মিথজীবী ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে বাস করে এবং যে ব্যাকটেরিয়ার কথা বললাম সেই ব্যাকটেরিয়া বিশেষ করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সরাসরি সিম জাতীয় উদ্ভিদের মূল থেকে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। এছাড়া সুলা, মটর, ধনচে জাতীয় উদ্ভিদ ব্যাকটেরিয়া সহজে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে।
তার মানে মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিম জাতীয় উদ্ভিদের মূলে যে নাইট্রোজেন থাকে, বিশেষ করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেই সরাসরি সেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে। এছাড়াও ছোলা, মটর এবং ধনচে ইত্যাদি যে উদ্ভিদগুলো আছে ব্যাকটেরিয়ার সহায়তা এরাও নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। এছাড়া বিশেষ করে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালের কয়েকটি নাম আমরা জানি, যেমন অ্যানাবিয়েনা, নষ্ট। এরাও দেখা যায় যে জলজ এবং স্থলজ উভয় পরিবেশ থেকে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। তাহলে নীলাভ সবুজ শৈবাল একে বর্তমানে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল জলজ এবং স্থলজ উভয় বসতি থেকে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। এইরকম দু একটা নীলাভ সবুজ শৈবালের নাম আমরা শিখলাম, অ্যানাবিয়েনা এবং নষ্ট। তাহলে আমরা জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন শিখলাম। একটা হলো মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মুক্তজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর একটা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। তাহলে আমরা মুক্তজীবীর ক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি আমরা দেখেছি, একটা হলো অ্যামিনিফিকেশন এবং নাইট্রিফিকেশন। তো অ্যামিনিফিকেশন এবং নাইট্রিফিকেশন দুটি আমরা শিখছি। প্রথমে নাইট্রাইট তৈরি হবে, পরবর্তীতে নাইট্রেট। যখনই নাইট্রাইট, বিশেষ করে নাইট্রেট যৌগ যখনই তৈরি হয়ে যায় NO3, তখনই উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে, আর উদ্ভিদ থেকে প্রাণী প্রোটোপ্লাজমের মাধ্যমে গ্রহণ করে। এর পরবর্তীতে স্টেজে আমরা পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষাটি শিখব। তো পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা শিখতে গেলেই আমাদের এই ফিগারটা বা চিত্রটি ফলো করতে হবে, আবারও চিত্রটি দেখতে হবে। এই চিত্রটি যদি ফলো করা যায় তাহলে দেখা যায় যে নাইট্রোজেন চক্র আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ভূমিকাটা মূলত পড়া হয়ে যায়। তা আমরা প্রথমে যেভাবে শুরু করেছিলাম এই ফিগারটা, এখন আমরা এই ফিগারটা বিশেষ করে উদ্ভিদ আর প্রাণী থেকে শুরু করব, কারণ পরিবেশে ভারসাম্য রক্ষা মূলত এখান থেকে শুরু হবে। উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায়, আমরা বইয়ের ভাষা ফলো করব না, নিজের ভাষা দিয়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। উদ্ভিদ মারা যাবে এবং প্রাণীও মারা যাবে। এই উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায়, বিশেষ করে এখানে কিছু ব্যাকটেরিয়া কাজ করে। এই ব্যাকটেরিয়াগুলি অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কী করবে? প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং জৈবিক আবর্জনা এগুলো তৈরি করবে। পরবর্তীতে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া এটাকে আবার ভেঙে অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করলো। এছাড়া প্রাণী কী করে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ছেড়ে দেয়। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দ্যাট মিনস একে রেশন বলা হয়, রেশন দ্রব্য এবং ইউরিয়া। এই রেশন দ্রব্য এবং ইউরিয়ার শেষ পরিণতি হয় অ্যামোনিয়া। অর্থাৎ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থেকে আমরা অ্যামোনিয়া পাবো। এই অ্যামোনিয়া যখন তৈরি হয়ে যায়, এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে আমরা তিন জায়গা থেকে, এই চিত্রে দেখো, তিন জায়গা থেকে আগ্নেয়শিলা থেকে অ্যামোনিয়া আসছে, প্রাণীর বর্জ্য পদার্থ থেকে অ্যামোনিয়া আসছে, উদ্ভিদ এবং প্রাণী মারা যাওয়ার পরে কিছু ব্যাকটেরিয়া ক্রিয়াকলাপের ফলে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়াটা কি করবে? নাইট্রাইট ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে নাইট্রাইট তৈরি হবে। এই নাইট্রাইট আবার ভেঙে যাবে। নাইট্রেট ব্যাকটেরিয়া, যদিও বইতে এখানে নাইট্রাইট ব্যাকটেরিয়া আছে, এটা মূলত হবে নাইট্রেট ব্যাকটেরিয়া। এই নাইট্রেট ব্যাকটেরিয়া কি করবে? এই নাইট্রাইটকে ভেঙে নাইট্রেট তৈরি করবে। নাইট্রেট তৈরি করলো। যখনই এটা নাইট্রেট তৈরি হয়ে যাবে, প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ এটা গ্রহণ করতে পারে। উদ্ভিদ থেকে এটা প্রাণী গ্রহণ করে। এখন এই যে নাইট্রেট যে তৈরি হলো, এই নাইট্রেট সরাসরি যদি উদ্ভিদ গ্রহণ করে, আমরা এখানে দেখাইছি যে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ নিয়ে নিল বা গ্রহণ করলো। বাস্তবে এটা ক্ষতি মনে হতে পারে, কিন্তু এটা ক্ষতি হয় না, কারণ আমাদের বিশাল একটা সমুদ্র আছে। এই বিশাল সমুদ্রে নাইট্রোজেন গভীর সমুদ্রে চলে যেতে পারে, কিন্তু বাস্তবে যায় না। অনেক নাইট্রোজেন অগভীর সমুদ্রে থাকে, বিশেষ করে অগভীর সমুদ্রে পলি আছে। এই পলিতে প্রচুর নাইট্রোজেন আছে, সেখানে মাছ আছে, কিছু পাখি আছে। এই মাছ এবং পাখির মৃত্যুর পর এগুলো আবার নাইট্রেটে রূপান্তরিত হয়ে যায়। এই নাইট্রেটে যখনই রূপান্তরিত হয়ে যায়, তখনই উদ্ভিদ গ্রহণ করতে পারে। আবার কিছু গভীর সমুদ্রে যখন চলে যাবে, এই গভীর সমুদ্রে একসময় নাইট্রোজেন জমা হতে পারে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে, অথবা লাভা আকারে। এরা আবার দেখা যাচ্ছে সমুদ্রে
থেকে এই বাষ্প আকারে এরা নাইট্রোজেন প্রকৃতিতে ফিরে যাবে। আর প্রকৃতিতে ফিরে গেলেই তখন আবার উদ্ভিদে নাইট্রেট নাইট্রাইট যৌগ তৈরি করে এরা গ্রহণ করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে নাইট্রোজেন চক্রের মাধ্যমে, এই ফিগারের মাধ্যমে আমরা নাইট্রোজেন চক্রের ভারসাম্যটা শিখে ফেললাম। এখন আরেকটি জিনিস এখানে এই চিত্রে আরেকটা জিনিস বোঝার আছে, আমরা প্রকৃতিতে নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ গ্রহণ করলে কিভাবে হলো এইটাই আমরা কিন্তু বলছি। এখন আরেকটি জিনিস আছে, যেমন নাইট্রেট যখন তৈরি হয়ে যায় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলে এটা ফিরে দেয়। এই নাইট্রেটটা যৌগটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলে ফিরে যায়। এখন বায়ুমণ্ডলে যখন এটা ফিরে গেল, এই বায়ুমণ্ডলের যখন নাইট্রোজেন ছিল তখন কিছু যে বিশেষ করে যে বায়োলজিক্যাল প্রসেস অর্থাৎ জৈবিক পদ্ধতিতে যে নাইট্রোজেন সংবর্ধন ছিল, এই জৈবিক পদ্ধতিতে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো কি করবে, এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্রহণ করলো। এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্রহণ করার ফলে সরাসরি উদ্ভিদ সেটা গ্রহণ নিতে পারছে। আবার কি করবে, এখানে কিছু নাইট্রেট যৌগ তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে বায়োলজিক্যাল প্রসেস প্রক্রিয়ায় কিছু ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্রহণ করলো, নাইট্রোজেন গ্রহণ করার পরে সরাসরি উদ্ভিদ সেটা নিল। আর কিছু কি হবে, নাইট্রেট যৌগ তৈরি হবে। নাইট্রেট যৌগ তৈরি হলে কি হবে, সেই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করলো, আবার কিছু উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে। আর এখানে মূলত ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এখানে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কথা বলেছি। একমাত্র ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু এরা পরিবেশে ফিরে যাবে, অন্য কোনো পদ্ধতিতে পরিবেশে ফিরে যাওয়ার আর স্কোপ নাই, অর্থাৎ বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার স্কোপ নাই। এভাবে নাইট্রোজেন চক্রের সহায়তা জীব কর্তৃক নাইট্রোজেন গ্রহণ এবং পরিবেশের নাইট্রোজেনের বিমুক্তির মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয়। তাহলে এই ফিগারের সাহায্যে আমরা দেখলাম যে নাইট্রোজেন জীব থেকে পরিবেশে, পরিবেশ থেকে জীবে, উদ্ভিদ থেকে প্রাণী, তারপরে প্রাণী মৃত্যুর পরে দেখা যাচ্ছে অ্যামোনিয়া তৈরি হলো, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট। এইভাবে দেখা যাচ্ছে যে এই যে চক্রাকারে আবর্তিত হয়ে নাইট্রোজেনের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা হচ্ছে। বিশেষ করে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে এরা আবার প্রকৃতিতে ফিরে গেল, এই ফিরে যাওয়ার কারণে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষিত হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসি নাইট্রোজেন চক্রের গুরুত্বটা কি। এই গুরুত্বটা এক এক বইতে এক এক রকম লেখা আছে, তা আমরা কয়েকটি গুরুত্বের কথা এখানে উল্লেখ করব। জীবদেহের অন্যতম গাঠনিক উপাদান হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন চক্র, বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, বা মাটিতে প্রচুর নাইট্রোজেন আছে, বায়ুতে প্রচুর নাইট্রোজেন আছে, যেটা আমরা উল্লেখ করেছি, প্রায় 79% নাইট্রোজেন আছে। এই এত নাইট্রোজেন যদি বায়ুতে বা রিজার্ভার আকারে না থাকে, তাহলে উদ্ভিদের বৃদ্ধি হবে না, আর বৃদ্ধি ব্যাহত হলে ইকোসিস্টেমে ব্যাহত হবে। তাই নাইট্রোজেন চক্রের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা কি পাইলাম, জীবদের অন্যতম মৌলিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। কেন মৌলিক উপাদান বলছি, কারণ প্রকৃতিতে 79% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন রিজার্ভার না হলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে না, বা উদ্ভিদের বৃদ্ধি হবে না। আর উদ্ভিদের বৃদ্ধি যদি ঠিক মতো না হয়, তাহলে ইকোসিস্টেমও ঠিক মতো কার্যকারী হবে না। তাই নাইট্রোজেন চক্রের গুরুত্ব অপরিসীম। এখন পরিবেশের নাইট্রোজেন চক্র এবং মানুষের কর্মকাণ্ড। তাহলে আমরা আরেকটি টপিকস শিখবো এখন, পরিবেশের নাইট্রোজেন চক্র এবং মানুষের কর্মকাণ্ড। প্রকৃতিতে বা প্রাকৃতিক পরিবেশের নাইট্রোজেন চক্রের কথা আমরা শিখেছি, যে নাইট্রোজেন বায়ু থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে প্রাণী, আবার প্রাণী থেকে বায়ুতে, এই যে চক্রাকার আবর্তন হচ্ছে। কিন্তু দেখা যায় মানুষের কর্মকাণ্ডের ফলে এই নাইট্রোজেন চক্রের দারুণভাবে ব্যাঘাত ঘটে। বিশেষ করে কতক শস্যদানা, যেমন ভুট্টা, যে একই মাটিতে যদি বা একই জমিতে যদি পরপর এই ভুট্টা চাষ করা হয়, তাহলে কি হবে, প্রকৃতিতে বা মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা দেবে। এই জন্য বছরের পর বছর একই জমিতে ভুট্টার চাষ না করে যদি আমরা সিম জাতীয় উদ্ভিদের চাষ করি, তাহলে কি হবে, নাইট্রোজেন ভারসাম্য রক্ষিত হবে, অর্থাৎ নাইট্রোজেন নষ্ট হবে না। বা নাইট্রোজেন একই জমিতে ওই যে ভুট্টা বারবার চাষ করার ফলে যতটুকু
মাটি নষ্ট হয়েছিল এবং দেখা যায় সিম জাতীয় উদ্ভিদের চাষ করলে সেটা অনেকটাই পূরণ হয়ে যাবে। এছাড়াও জমিতে আমরা কি করি বা মানুষ কি করে, পর্যাপ্ত নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করে, বিশেষ করে ইউরিয়া সার। এই ইউরিয়া সার ব্যবহারের ফলে নাইট্রোজেন চক্রের বিঘ্ন ঘটে এবং অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে অধিক পরিমাণ নাইট্রেট কি হয়, খাল বিল হয়ে নদীতে মিশে যায়। পরবর্তীতে দেখা যায় খাল বিল এবং নদীর পানি দূষিত হয়। তাহলে আমরা পরিবেশের নাইট্রোজেন চক্র এবং মানুষের কর্মকাণ্ড খেয়াল করলাম। তাহলে মানুষের কর্মকাণ্ডের ফলে নাইট্রোজেন চক্রের বিঘ্ন ঘটে, এটা আমরা মূলত এখানে শিখলাম। এর পরবর্তীতে আসো মৃত্তিকায় স্থিত নাইট্রোজেন চক্রের অপসারণে ব্যাকটেরিয়ার ভূমিকা, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন চক্রের অপসারণে ব্যাকটেরিয়ার ভূমিকা। এখানে মৃত্তিকায় স্থিত নাইট্রেট, আমরা যে ছবিতে দেখাইছি যে নাইট্রেট, আমরা এই ছবিটা আর একটু দেখে নেই। এখানে মূলত ছবির একটা পার্ট, এটা ব্যাখ্যাটার জন্য একটা পার্ট, এই যে প্রকৃতিতে যে নাইট্রেট ছিল, এই নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে এই বায়ুমণ্ডলে ফিরাই দিল। তাহলে প্রকৃতিতে যে নাইট্রেট ছিল, অর্থাৎ যে নাইট্রেট, এই নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মাধ্যমে কি করবে, বায়ুমণ্ডলে ফিরাই দিল। এইটাই মূলত হলো এই ব্যাকটেরিয়ার ভূমিকা। তা এখানে যে ব্যাকটেরিয়ার কথাটা আমরা বলবো, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস। তাহলে ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবার কি করবে, প্রকৃতিতে নাইট্রোজেন ফিরাই দেবে। তাহলে এইভাবে যে নাইট্রোজেন চক্রের সহায়তায় জীব কর্তৃক নাইট্রোজেন গ্রহণ এবং পরিবেশের নাইট্রোজেনের বিমুক্তের মাধ্যমে ভারসাম্য রক্ষিত হচ্ছে। তাহলে শেষের দিকে যে পয়েন্টটা আমরা বললাম, অর্থাৎ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার, বিশেষ করে সিউডোমোনাস ব্যাকটেরিয়া এই নাইট্রেটটাকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেয়। এই প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার কারণে নাইট্রোজেন চক্রের ভারসাম্য রক্ষা হয়। দ্যাট মিনস প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের ভারসাম্য রক্ষা হচ্ছে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম যদি আমরা একটু খেয়াল করি। প্রথমে নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটি, জীব রাসায়নিক চক্রের সংজ্ঞা শিখছি। যে সংজ্ঞাটি যদি আমি আবার একটু সংক্ষেপে বলি, ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে, জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশের চক্রাকার আবর্তনকে বলা হয় জীবভ রাসায়নিক চক্র। এটার আমরা গুরুত্বটাও শিখছি। তারপর প্রকারভেদ শিখছি, নাইট্রোজেন চক্রের সংজ্ঞা শিখছি। জীবভ রাসায়নিক চক্রের সংজ্ঞা, নাইট্রোজেন চক্রের সংজ্ঞা একই টাইপের। যখন জীবভ রাসায়নিক চক্র আসে তখন কিন্তু নাইট্রোজেন চক্র সহ অনেকগুলো চক্রের কথা আসতে পারে। তো যখন আমরা নাইট্রোজেন চক্র বলবো তখন ইন্ডিভিজুয়াল নাইট্রোজেনের কথা উল্লেখ করে দিতে হবে। তারপরে নাইট্রোজেনের অবস্থান, আমরা অনেক জায়গায় দেখেছি যে নাইট্রোজেন আছে, প্রকৃতিতে 79% নাইট্রোজেন আছে। এছাড়া মানুষের কর্মকাণ্ডে নাইট্রাইট ইত্যাদি যৌগ আকারে বিভিন্ন জায়গায় নাইট্রোজেন আছে। আমরা পরবর্তী পয়েন্টে আমরা আরেকটা শিখছি যে নাইট্রোজেন সংবর্ধন। নাইট্রোজেন সংবর্ধনে এটা আমরা সাইজে বিক্রিয়ার সাইজে দেখাইছি। জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেন সংবর্ধন, সেটা আমরা দুটো পদ্ধতির কথা উল্লেখ করেছি, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন। তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশের নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা কীভাবে হয় আমরা ফিগারের সাইজে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। নাইট্রোজেন চক্রের গুরুত্ব আমরা শিখলাম। পরিবেশের নাইট্রোজেন চক্র এবং মানুষের কর্মকাণ্ডের ফলে নাইট্রোজেন চক্র কীভাবে বিঘ্ন হচ্ছে সেটাও আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষ ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন অর্থাৎ সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে প্রকৃতিতে আবার নাইট্রোজেন ফিরিয়ে দেয় অর্থাৎ বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, সেটাও আমরা বলেছি। এখানে মৃত্তিকা অর্থাৎ মাটিতে যে নাইট্রোজেন ছিল, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেগুলো আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দিল। সেটাই হলো ডিনাইট্রিফিকেশন বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই টোটাল পদ্ধতি হচ্ছে এই ব্যাকটেরিয়ার ভূমিকার ভিতর এটা আসবে। এখন আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিশেষ করে অনার্স 4th ইয়ার এবং অনার্স 3rd ইয়ার এই দুই ক্লাসের স্টুডেন্টরা তোমরা এই নাইট্রোজেন চক্রটা খুব ভালো মতন করবে। পরীক্ষায় প্রায় আসে, 1 বছর পর পর আসে। এবং আমরা যে দুটো বই ফলো করেছি সেটা হলো তোমাদের জানাও আছে, তারপরে আমি একটু রিপিট করেছি, A.K.M. আওরঙ্গজেব, আর একটা বই হচ্ছে সুভাষ কান্তি নাথ। এই দুইটা বই তোমরা ফলো করবে
এবং কোথায় কোনো বুঝতে অসুবিধা হলে এবং জানাবে, আমরা পরবর্তীতে সেটা সংশোধন করব। আর আজকে আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, প্রাণীবিদ্যার স্টুডেন্ট হিসাবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে যাবে না। আল্লাহ হাফেজ।